হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে একটা বাড়ি যখন তৈরি করছেন বা বাড়ি করবেন বলে ভাবছেন বা বাড়ি যারা করছেন অলরেডি করছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যে বাড়ি যখন করছেন তো কোন কোন বিষয়ের উপরগুলো নজর না দিলেই হয় না, বা না অবশ্যই দিতে হবে, যে কারণে আমরা বাড়িটা একটা সুন্দর সুস্থ ভালো বাড়ি পেতে পারেন, এবং আপনার বাড়িটা 10টা বাড়ি থেকে আদার্স 10টা বাড়ি থেকে কিন্তু শক্তিশালী বাড়ি হবে। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু এই বিষয় মানে মাথায় রেখে কিন্তু আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমি এসেছি, এবং বা আপনাদের কাছে বলতে এসেছি যে কোন বিষয়গুলো, কোন পয়েন্টগুলো, কোন বিষয়গুলো নজর দিলে বা চেকিং করতেই হবে, তবেই আপনার বাড়িটা কিন্তু সুন্দর ভালো ভালো বাড়ি হবে। তো দেখুন, একটা বাড়ি কনস্ট্রাকশন আমি যখন করব, যখন আমি সাধারণত আজকে যে বাড়ি মানে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা বাড়ি কনস্ট্রাকশনের উপর নির্ভর। বাড়ি কনস্ট্রাকশন যে কোনো কনস্ট্রাকশন কাজই হতে পারে। তো বাড়ি কনস্ট্রাকশনে যখন আমি করব একতলা বাড়ির জন্য যদি ধরে থাকি, তাহলে সেই বিষয় তার একতলা বাড়ির জন্য কোন কোন বিষয়গুলো নজর দিতে হবে কাজের জন্য, তাহলে কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন যে হ্যাঁ, কাজটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। তো আপনি সবসময় সাধারণত ইঞ্জিনিয়ার সবসময় পাচ্ছেন না কাজের জন্য, বা আপনি ইঞ্জিনিয়ারকে ফোন করছেন যে দাদা একটু আসুন কাজের জন্য, একটা গুরুত্বপূর্ণ একটা ঢালাই আছে বা কিছু, সেটা চেক করবো বা কিছু। তো সবসময় ইঞ্জিনিয়ার হয়তো পাচ্ছেন, বা গ্রামে গঞ্জে বা বিভিন্ন রকম বা শহরতলিতেও অনেক সময় ইঞ্জিনিয়ার পাচ্ছেন না। তো সবাই তো ইঞ্জিনিয়ার পাচ্ছেন, ইঞ্জিনিয়ার দিয়ে তো আপনি কাজ করার মতো সামর্থ্য সবারই হয় না, বা ইঞ্জিনিয়াররাও সময় দিতে পারে না। তো তাদের জন্যই আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলছি যে স্কিপ করবে না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট একটা ভিডিও করব। তো আমি পার্ট বাই পার্টে কোন কোন বিষয়গুলো নজর দিলেই আপনার কাজটা সত্যিকার ভালো বাড়ি কাজ হবে, তো সেটাই আমি এই বিষয়ে আলোচনা করছি। তো দেখুন, বিল্ডিংটা যখন আজকে যে কাজটা বলবো, আজকে যে ভিডিওটা বানাবো, সেটা হচ্ছে মানে আমি দুটো পার্টে ভিডিওটাকে বানাবো। আজকে তো একটা প্রথম পার্টে বানাবো, পরে নেক্সট ভিডিওটা দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় অংশে বানাবো। তো প্রথম পার্টে যে আমি বলবো সেটা হচ্ছে প্লিন পর্যন্ত কোন কোন বিষয়গুলো চেকিং করতে হবে, তবে কিন্তু আপনি একটা ভালো বাড়ি পেতে পারেন। দ্বিতীয় পার্টে বলবো প্লিন থেকে ছাদ পর্যন্ত ঢালাই পর্যন্ত। একতলা বাড়ির যদি বলছি, ছাদ পর্যন্ত, প্লিন থেকে ছাদ পর্যন্ত কোন কোন বিষয়গুলো নজর দিয়ে ভালো বাড়ি পেতে পারেন। তো আজকে যেটা বলবো, প্লিন পর্যন্ত, মানে ফুটিং থেকে প্লিন পর্যন্ত কোন কোন বিষয়গুলো নজর দিলে সুন্দর একটা ভালো বাড়ি পেতে পারেন। যেহেতু বিল্ডিংয়ের মানে নিচের অংশটাই হচ্ছে সবচেয়ে মেন প্রধান একটা অংশ বলে মনে করা হয়। তো সেই হিসেবে আজকে চেকিংগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন, লেটস গো। আমরা শুরু করে দিই কোন কোন বিষয়গুলো নজর করলেই কিন্তু আপনার বাড়িটা ভালো বাড়ি আপনি উপরে পেতে পারেন। তো চলুন, প্রথমে যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট, লেআউট চেক করা অবশ্যই একটা ভালো মানে গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যখন মিস্ত্রিকে দিয়ে লেআউট চেক করছেন, তখন কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনার জায়গাটা যদি কস থাকে, ধরুন একদিকে 27 ফিট আছে, একদিকে 35 ফিট আছে, সামনের দিকে নিচের পেছন দিকে 27 ফিট আছে, দুই সাইডে হয়তো 25 ফিট বা 26 ফিট এরকম আছে। তো আপনি তো এরকম করবেন না যে যেরকম জায়গায় আছে সেইভাবেই আমি কলামটাকে খাড়া করছেন, বা পিলার বিমগুলোকে সেই চর্চা করে নিয়ে চলে যাচ্ছেন, এরকম তো করবেন না। আপনি চেষ্টা করবেন যে জায়গাটা স্কোয়ারে নিয়ে আসতে পারছি কিনা, বা রেক্টাঙ্গুলার শেপে নিয়ে আসতে পারছি কিনা, তুমি বাড়িটা কিন্তু বাইরে থেকেও দেখতে যেমন ভালো লাগবে, ব্যাকাটারা লাগবে না। এবং বাড়ির ভেতরে যে রুমগুলো হবে, রুমগুলো কিন্তু সাইজগুলো স্কোয়ার বা রেক্টাঙ্গুলার এইরকম শেপে আসবে, তবেই কিন্তু বাড়িটা দেখতে ভালো লাগবে। টাইলস যখন বসাচ্ছেন তখন কিন্তু ভুল ভ্রান্তিগুলো ধরা পড়ে বিশেষ করে। তো এই বিষয়ের জন্য আমরা কিন্তু লেআউটে যখন করি, তখন সুতোটা যখন দিই, তখন মানে ডায়াগোনাল, মানে 90 ডিগ্রি যখন করি, মানে 90 ডিগ্রি যখন যেটা গোদা বানাবো, 90 ডিগ্রি ভাঙা বা ডায়াগোনাল চেক করা, তো সেটা যখন করি, বা গুনিয়া চেক করা, অনেক রকম বিভিন্ন রকম ভাষা, তো যখন করি তখন 3, 4, 5 এই মেথডে কিন্তু করে নিই। আমরা শুরু করি একটা পয়েন্টকে রেসপেক্ট করে ধরে নিই, সেই রেফারেন্স পয়েন্টটাকে ধরে নিয়ে আমরা কিন্তু 3, 4, 5 হিসাব করে আমরা এই 90 ডিগ্রিটাকে অ্যাঙ্গেলটাকে মারি বা বের করি। তো সেটা যদি পারফেক্টভাবে করতে পারেন, তবে কিন্তু আপনার বাড়িটা তখন সুন্দরভাবে উঠতে পারে বা ওঠার একটা সম্ভাবনা থাকে। যদি কিন্তু এটা যদি 3, 4, 5 এটা মিলছে না বা মেলাতে পারছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, তাহলে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়তো সমকোণ করতে পারছে না, তখন কিন্তু আমরা বাড়িটা টেরচা বা টেরা বাঁকা হতে পারে, বা সেটা কিন্তু পরবর্তীকালে ভুলটাও ধরা পড়ে। তো এইটা একটা বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাকে লেআউটটা ভালো করে চেক করে নিতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলবো যে আর্থওয়ার্ক এক্সকেভেশন যখন করবেন, ফুটিংয়ের যে সাইজটা যেহেতু ড্রয়িং অনুযায়ী যেরকম দেওয়া থাকে, যে 4 ফিট বা 4 ফিট ডেপথ, 4 ফিট করছেন করার কথা, ড্রয়িং হয়তো দেওয়া আছে, বা মিনিমাম 5 ফিট করার কথা দুতলা বাড়ি বা তিনতলা বাড়ি করবেন যারা। তো সেখানে দেখবেন আমি বলবো যে একতলা বাড়ি করুন বা দোতলা বাড়ি পর্যন্ত 4 ফিটের নিচে কখনোই আপনি ফুটিংয়ের সাইজ করবেন না, এবং 4 ফিটের নিচে ন্যাচারাল যে গ্রাউন্ড লেভেল তার থেকে 4 ফিটের নিচে কখনোই ডেপথ করবেন না, 4 ফিটের মানে নিচে। অর্থাৎ 4 ফিটের নিচে বলতে 4 ফিটের উপরে, মানে এতে 4 ফিটের বেশি করুন, 4 ফিটের কমে করবেন না, যেটা বলতে চাইছি। 3 ফিট করে দিলেন, 2.5 ফিট করে দিলেন, 2 ফিট করে দিল, কখনোই কাম্য না। হয়তো আপনার হয়তো মানে 6 মাস ধরে মানে মাটি ফিলিং আছে একটা জায়গাতে, সেখানে আপনি বলছেন মাটি ফিলিং তো আছে, কোনো অসুবিধা
দিন, আমি মাটি ফিলিংয়ের নিচে আরও কিছুটা ভর্তি কেটে 2 ফিট হয়তো মানে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল থেকে গেছেন, সেটা কিন্তু কখনোই করবেন না। সবসময় চেষ্টা করুন ন্যাচারাল যে গ্রাউন্ড লেভেল আগের যে ছিল সেটা থেকে 4 ফিট গেছে কিনা সেটাকে চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনার বাড়িটা লোড ক্যারিং ক্যাপাসিটি ঠিক থাকতে হবে, হার্ট স্টাটামের জায়গায় যেতে পারবে, ভালো রকম স্টেবিল হবে, এটুকু বলতে পারি। তো এটা কিন্তু অনেক অনেকে ভুল করে, অনেক মিস্ত্রি হয়তো অনেক যারা বাড়ি করছে তাদেরকে বুঝিয়ে দেয় যে না আমরা এরকম 3 তলা বাড়ি পর্যন্ত করেছি, 4 ফিট গর্ত করেছি, বা 2 তলা বাড়ি করেছি, 1 ফিট 1 তলা বাড়ি করেছি, 3 ফিট গর্ত করেই করে নিচ্ছি, পাশের বাড়িটা যদি দাঁড়িয়েছে দেখুন আমার হাতে করা। কখনোই শুনবেন না, আপনি চেষ্টা করবেন 4 ফিট মিনিমাম, যেমন 4 ফিট গর্ত করাই, কারণ 4 ফিট গর্ত করার পর পিসিসি, এই সোলিং করা, তার আগে নিচে স্যান্ড ফিলিং, পিসিসি, এটা করতে করতে কিন্তু 1 ফিট প্রায় চলে যাচ্ছে, তো তখন পাচ্ছেন 3 ফিট। তো এটা কিন্তু কাম্য না, কখনোই কিন্তু 4 ফিটের নিচে করবেন না, 4 ফিটের উপরে মানে 5 ফিট পর্যন্ত ডেপথ করুন, সেটা করবেন, চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনার বাড়িটা স্টেবল থাকবে, যেটা বললাম। এরপরে যেটা করবেন সোলিং এবং পিসিসি করার কথা, যেটা যে ফুটিংটা কেটে নিচ্ছেন, কেটে নেওয়ার পর দেখা জলের একটা স্তর চলে আসছে, দেখা গেলো মাটি কাটে বর্ষাকালে যখন করছেন মাটির একটা জলের স্তর চলে আসছে, তখন কিন্তু অনেকে মিস্ত্রি বলবেন যে আর এখানে ডাইরেক্ট কি বলে দলদল হচ্ছে, তো আমি ডাইরেক্ট জলটাকে মেরে দিয়ে তাড়াতাড়ি করে আমি একটা প্লাস্টিক বিছিয়ে দিয়ে আমি পিসিসি ঢেলে দিচ্ছি, কখনোই করতে দেবেন না। যে বলবেন যে না আপনি 4 ফিট কি 5 ফিট ডেপথ করেছেন, আপনাকে করতে হবে কি একটা 8 ইঞ্চি বা 6 ইঞ্চি একটা স্যান্ড ফিলিং করতে হবে, স্যান্ড ফিলিং করলেন, স্যান্ড ফিলিং করার পর আপনাকে দেখে নিতে হবে যে সোলিংটা করছে কিনা, সোলিংটা করার কারণ হচ্ছে হার্ট স্ট্যাটামের মতন একটা ব্যাপার থাকে যে চলে আসছে, তারপর আপনি পিসিজি করলেন, তাহলেই কিন্তু একটা সমতল একটা পিসিজি করে একটা প্লেন সারফেস কংক্রিট যেটা বলছে সেটা করে নিলেন। এই যে ব্যাপারটা যখন করবেন তখন কিন্তু আপনি জালিটা সুন্দর বসাতে পারবেন। তার আগে কিন্তু পিসিসি ডাইরেক্ট করে দিল মাটির উপর বা প্লাস্টিক বিছে পিসিসি করে দিল, সেটা কিন্তু করতে দেবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু কাজটা কিন্তু ঠিকঠাক হলো না। এই চেকিংগুলো করতে হবে, ছোটোখাটো ব্যাপার কিন্তু চেক করে নিতে হবে বা দেখে নিতে হবে, এটা চেকলিস্টের মধ্যে পড়ে গেল, ভালো জিনিস একটা। এরপরে যেটা বলবো যে কলামের যে ওই সব ফুটিংয়ের যে জালিটা দেবো, জালিটার যে সিঙ্গেল জালি দিচ্ছি, জালির এলটা যেমন ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে, চারিদিকে প্রত্যেকটা জালির যে প্রত্যেকটা রডে এল আছে কিনা, এল ছাড়া কিন্তু আপনি জালি বসাতে দেবেন না। আমরা কতটুকু রড যাবে, বেশি রড যাবে না, হ্যাঁ দেখা গেলো একটা হয়তো গোটা সমস্ত বিল্ডিংয়ে একটা হয়তো গোটা রড যাচ্ছে, হিসাব করে দেখাচ্ছে, তো আমি কিন্তু এই হিসাবে আপনি কিন্তু জালিটার এল দিচ্ছে কিনা মিস্ত্রিটা সেটা দেখে নেবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এলটা আছে কিনা, এবং প্রত্যেকটা বাঁধন কিন্তু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। যে টেরা বাঁকা করে বসিয়ে দিল বা জালিটা লুজ হয়ে গেল, বাইন্ডিংও একটা লুজ হয়ে গেছে নামাতে গিয়ে, সেগুলো দেখবেন যে চেক ঠিকঠাক করে নেবেন যে প্রত্যেকটা টাইট করে বাঁধা আছে কিনা। এবং রডটা যখন খাড়া করছেন, রডের যে যখন রডটা যখন কাটছে, রডের কাঠের মিলটা অত 4টা রডে খাড়া হলো, কাটলো 4টা রড খাড়া হচ্ছে, তার মধ্যে 2টো রড যেমন লিন্টেল বটমে থাকে, এবং বাকি 2টো রড ছাদ যেটা আছে ছাদের উপর থেকে 4 ফিট থেকে 5 ফিট উপর থাকে, সেইটা দেখে নেবেন। একই জায়গায় ল্যাব কেটে নেওয়া, হয়তো 39 ফিটের রড আছে, 4টা 4 ভাগ সমান ভাগে ভাগ করে দিল, আর দেখা গেলো আমার 10 ফিট করে আমি রড কেটে দিলাম, একই জায়গায় ল্যাব কাঠের মেন পড়ে গেলো 4টা রডই। এরপরে যখন আমি ল্যাব দিচ্ছি একই জায়গায় ল্যাব পড়ে যাবে, অর্থাৎ সেটা উইক পয়েন্ট হয়ে গেলো, এখানে যে কোনো মুহূর্তেই ওই কলামটা ফেল হতে পারে বা বাকিল ফেল হতে পারে। তো ল্যাবটা একই জায়গায় যাতে না পড়ে সেটা কিন্তু দেখে নিতে হবে। এটা মারাত্মক একটা ভুল করে মিস্ত্রিরা বা জেনু করে না, শর্টকাটে কাজ করতে গিয়ে এটা করে নেই, এটা কিন্তু আপনাকে চেক করতে হবে, যেহেতু বাড়ির মালিক আপনি, আপনাকে এই সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞানগুলো যখন আমি বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান আপনার মাথায় কিছু ঢুকছে এবং আপনি কিন্তু নলেজটা গেন করছেন, সেই হিসেবে কিন্তু আপনি পরবর্তীকালে যখন বাড়ি করবেন তখন এই চেক লিস্টের মাধ্যমে এই চেকগুলো করে নেবেন। তো এই হলো রডের ব্যাপার, জালি এবং কলামের জালি। কলামের যে রিংগুলো দিচ্ছে, রিংগুলো স্পেসিংগুলো ঠিকঠাক করে দিচ্ছে কিনা, রিংগুলার টেরা পাকা দেখাল বাঁধছে, একটা এরকম হয়ে যাচ্ছে, ট্যারচা হয়ে যাচ্ছে, একটা এরকম হয়েছে, এই জিনিসগুলো কিন্তু নজর দিতে হবে। ঠিকঠাক প্রত্যেকটা স্টেপ অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে কিনা, 6 ইঞ্চি প্রত্যেকটা গ্যাপ 6 ইঞ্চি বানছে, 6 ইঞ্চি যেমন থাকে, 6 ইঞ্চি হয়ে গেল, কোথাও 7 ইঞ্চি, কোথাও 8 ইঞ্চি, কোথাও 6.5 ইঞ্চি, কোথাও 5.5 ইঞ্চি, এরকম না হয়, 6 ইঞ্চি গ্যাপের মাঝে 6 ইঞ্চি গ্যাপই যেমন ঠিকঠাক করে আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো এই হলো রডের জালির ব্যাপার, কলামের রডের। এরপরে যখন আসবো কলামের যে হঞ্চের বেস ঢালাই যখন করব তখন আমাকে চারদিকে শাটারিংটা আছে কিনা দেখে নিতে হবে। শাটারিংটা কিন্তু মাস্ট একটা দরকার, মিস্ত্রিকে বলে দেবেন শাটারিংটা যেমন ভাই আমার লাগবে। প্লাস্টিক দিয়ে করছেন ঠিক কথাই, প্লাস্টিক হয়তো আউটসাইডে করে দিচ্ছে, মাটি কম কাটতে হচ্ছে, বেশি কাটতে পারছে না, কিন্তু সেটা থেকে আমি বলবো বেটার একটু মাটিটা বেশি করুন, শাটারিংটা কাটুন, তাহলে দেখবেন কাজটা সুন্দর হবে, সেফ আসবে,
আপনি 8 ইঞ্চি ঢালাই হচ্ছে কিনা সেটাও দেখতে পাবেন, কভারটাও ঠিকঠাক আছে কিনা সেটাও দেখে নেবেন। হ্যাঁ, অবশ্য কভারটা দেখে নেবেন, ভালো কথা। কভারটা মানে রডের জালির নিচে কভার 50 আছে কিনা সেটা দেখবেন, সাইডেও কভার 50 আছে কিনা দেখে নেবেন। এই শাটারিংটা হওয়ার পর বেশ যখন ঢালবেন, ঢালাইটা 8 ইঞ্চি ঢালার পর হঞ্জ যখন বেশ ঢালার পর হঞ্জ যখন ঢালবেন, সেই হঞ্জটা কিন্তু ঠিকঠাক প্রপারলিভাবে স্লোপে আছে কিনা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং সেটা কিন্তু হঞ্জটা একদম এন্ড পর্যন্ত আছে কিনা সেটা দেখে নেবেন হঞ্জটার চারিদিকে। এই হলো ব্যাপার। ঢালার পর যেটা নেক্সট পয়েন্ট যেটা বলবো হঞ্জ ঢালার পর, সেটা হচ্ছে কলামের যে অংশটা যেটা ঢালবেন, যেটা হচ্ছে মাটির নিচে অংশ, প্লিন টাইবিমের নিচে যে অংশ, সেটা কলামের নেকিং অফ কলাম বলা হয়, কলামের নেকিং। তো এই নেকিং কলামকে, নেক কলামকে যখন ঢালবেন তার আগে করে নিতে হবে কি, একটা স্টার্টার ঢেলে নিতে হবে। স্টার্টারটা কেন ঢেলে নিতে হবে, যেটা দেখতে পাচ্ছেন ছবিতে সেরকম স্টার্টার ঢেলে নিতে হবে। স্টার্টারটা কেন ঢেলে নিতে হবে, ধরুন আপনি স্টার্টারটা কারণ ঢালে কলামের যে অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা সেটাকে চেক করার জন্য। অর্থাৎ কলামটা যখন আমি কলামের রডটা যখন খাড়া করেছিলাম নিচে থেকে, ধরুন আমি জালিটা ফেলেছিলাম, জালিতে বেঁধেছিলাম, মশলা দিয়েছি, কলাম কোনো কারণে কলামের রডগুলো কোনো কারণে বেঁকে গেছে, ভাইব্রেটে মেরেছি, কলাম কোনো কারণে রড বেঁকে গেছে, হেলে গেছে। তো এইটা কলামটা রডটাকে যাতে স্ট্রেটভাবে উঠে কলামের অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক থাকার জন্য এই স্টার্টার আমাকে করতে হয়। যদি ভুল ধরা পড়ে, এই স্টার্টারেই ভুল ধরা পড়বে। আমি সেন্টার লাইনগুলো প্রত্যেকটা সেন্টার লাইন, স্টার্টারের সেন্টার লাইন মেরে দিলাম, সেই সেন্টার লাইন ঠিক আছে কিনা অ্যাজ পার ড্রয়িং হিসেবে সেটা কিন্তু দেখে নিতে পারবো। তো এই স্টার্টারটা কিন্তু মাস্ট একটা দরকার, কিন্তু স্টার্টার ম্যাক্সিমাম মানে মিস্ত্রিটা 99% মিস্ত্রি এই স্টার্টার না ঢেলেই কিন্তু কলামের যে স্টিলের বোর্ডগুলো এখন পাওয়া যাচ্ছে, স্টিলের বোর্ড, সেগুলোকে বসিয়ে দিচ্ছে, বসিয়ে দিয়ে করে কলাম খাড়া করে দিচ্ছে। এটা কিন্তু কাম্য না, একদম কাম্য না, এটা করবেন না। স্টার্টারটা ঢেলে দেবেন। এই স্টার্টার ঢালার পরে কলামের যে নেকিং যে পোর্শনটা যখন ঢালবেন, তখন কিন্তু যে মেন যে চেকিংটা দরকার, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ চেকিং, সেটা হচ্ছে কলামের শাটারিংটার ঠিকঠাক অ্যালাইনমেন্টটা আছে কিনা, শাটারিংয়ের ডায়াগোনালটা ঠিকঠাক আছে না চারিদিকে, শাটারিংটার যে ডাইমেনশন সেটা ঠিকঠাক আছে না, প্লাইয়া যদি হয় সেটা দেখে নেবেন। আমার মানে 250/300 শাটারিং মানে কলাম আছে, সেটা দেখে নেবেন ভেতর ঠিকঠাক আছে কিনা। ডায়াগোনালটা দেখে নেবেন, ক্যালকুলেশন করে নেবেন মোবাইলে, সেটার ডায়াগোনালটা কতটা হতে পারে, অতিভুজটা, সেই অতিভুজটা ডায়াগোনালটা দেখে নেবেন কলামের ভেতর। স্টিলের বোর্ড হলেও দেখে নেবেন। স্টিলের বোর্ড হয়তো ওরা বলবে যে আমার স্টিলের বোর্ডের ডায়াগোনাল কি চেক করা যায়, কিন্তু না, স্টিলের বোর্ড বিভিন্ন অনেকদিন ধরে ইউজ করার পর স্টিলের বোর্ডগুলো ফুলে যায়, মানে ভেতর মানে যে কলামের যে এই প্রান্তটা সেটা অনেক সময় ফাঁকা থেকে যায়, ওখান থেকে মশলা বেরিয়ে যায়, অনেক কিছু ঘটনা ঘটে। এরপরে যেটা করবেন, বাম্বু বসিয়ে মানে অর্থাৎ ওলন দিয়ে ভার্টিক্যালটা চেক করে নেবেন শাটারিংটা করার সময়। কারণ মশলা ঢালার আগেই শাটারিংয়ের এই প্লাম্বো চেক করে নেবেন আমার ভার্টিক্যালিকে একদম স্ট্রেট খাড়া আছে কিনা। কারণ কি, অনেকেই করেন কি, স্টিলের বোর্ড হোক বা প্লাইবোর্ড হোক, কিছুটা হেলিয়ে দিয়ে হয়তো করছে, কিছুটা হয়তো সেন্টার লাইন করার জন্য এরকম করছে, কভার দেওয়ার জন্য কভার এমনভাবে দিয়েছে রড দিয়ে, শাটারিং হেলে গেছে। পরবর্তীকালে যখন তাকে বলা আছে কেন এরকম হেলে দিচ্ছ, মানে বেঁকিয়ে রেখেছো, না আমি যখন মশলাটা ঢালা যায় তখন আমি তখন ওলন করবো। ভাই তখন কেন ওলন করবো ভাই, আমি তার আগেই ওলন করবো, তখন ওলনটা করবো, তখনও করবো, কলম কাস্টিংয়ের পরও করবো, তখন আমি জাস্ট চেক করবো যে ওলনটা, যে কলমটা ঠিকঠাক আছে। যদি 19-20 যদি সরাতে হয় তখন হালকা আমি মানে আমি টাইট মেরে বা সাপোর্টটাকে একটু হালকা সাবলিং করে সরিয়ে সেটাকে স্ট্রেট নিয়ে আসার বা পজিশনে নিয়ে আসবো। কিন্তু ম্যাক্সিমাম কাজটাই আমাকে করে নিতে হবে, মানে কাস্টিং করার আগেই কলমটা ওলন আছে কিনা দেখে নিতে হবে, তবেই কিন্তু আমার কাজটা সঠিক, সুন্দর এবং ভালো হবে। এই ব্যাপারটা আমাকে দেখে নিতে হবে। এবং কভারটা ঠিকঠাক চারিদিকে আছে কিনা সেটা কিন্তু মাস্ট একটা ভালো একটা চেকিংয়ের লিস্টের মধ্যে পড়ে, প্রধান মানে লিস্ট যাকে বলা হয়, মানে প্রধান চেকিং, যে কভারটা ঠিকঠাক আছে না, কলমে 40 এবং চারিদিকে আছে কিনা এটা দেখে নিতে হবে। তো কলাম কাস্টিং হয়ে গেল, এরপরে চলে আসলাম আমার টাইপিংয়ের বটম পর্যন্ত। যখন কলাম কাস্টিং হলো টাইপিংটা চলে আসলাম, মাটির লেভেলে যখন টাইপিং করছি, টাইপিং কিন্তু দেখে নেবো টাইপিং নিচে সোলিং আছে কিনা, পিসিসি আছে কিনা সেটা করে নিলাম। তার চার সাইডে আমার পাটাটা দিয়ে ঠিকঠাক শাটারিংটা হয়েছে কিনা সেটা দেখলাম। টাইপিং রডটা যখন দিয়েছি, টাইপিং রডের যে ল্যাপটা আমার মিডিল পোর্শনে, মানে উপরের রডটা, টাইপিংয়ের উপরে যে রডটা মিডিল পোর্শনে যেমন পড়ে, যদি ল্যাপ পড়ে, যদি মিডিল পোর্শন পড়ে, কলমের গোড়াতে দিকে না পড়ে, সাপোর্টের দিকে না পড়ে, এবং নিচের যে বটমের রডটা সেটা কিন্তু মিডিলে যাতে না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে। কারণ টেনশন রড কখনোই মিডিলে না পড়ে, নিচের রডটা, এবং সেটা ল্যাপটা কোথায় পড়বে, যে কলমে, সেটা কোথায় পড়বে, কলামের সাপোর্টের কাছাকাছি যেমন ল্যাপটা পড়ে সেটা দিকে নজর দিতে হবে। তো এই হলো ব্যাপার, কিন্তু উল্টো কেসটা হয়ে যায়। এটা কিন্তু ম্যাক্সিমাম মিস্ত্রি ভুল করে। এই চেকিংটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, কলামের ল্যাব এবং বিমের ল্যাব, এগুলো দেখে নেবে ভিডিওতে গিয়ে, মানে পরবর্তীকালে। এরপরে টাইপিংটা হয়ে গেল, টাইপিং হওয়ার পর আমার টাইপিংটা যখন হয়ে যাবে, টাইপিংয়ের উপরে আমি প্লিন্থ লেভেল পর্যন্ত যখন গাঁথনি করবো, ধরুন আমি প্লিন্থ লেভেলটা 2 ফিট উঁচু করবো, তো আমাকে গাঁথনিটা চারিদিকে, শুধু গাঁথনির চারিদিকেই না, করবো কি, প্রত্যেকটা প্লিন বিমের কানেক্টিং যে লাইন আছে, টাইপিং লাইন, সেই টাইপিংয়ের উপরে আমি গাঁথনিগুলো করে নেবো।
এটা কিন্তু আমাকে করে নিতে হবে। তার কারণ হচ্ছে মাটি যখন ফিলিং করবো বাইরে থেকে মাটি, সেই মাটির যে কমপ্লেক্সের লোডটা পড়বে, মানে যে কমপ্লেক্সন হবে তার যে লোডটা পড়বে, সেই লোডটা শুধু যদি আউটার লাইন থাকে কোনো কারণে আউটার লাইনটা ক্র্যাক লাগিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। যদি পার্ট বাই পার্ট একটা খোপ খোপে যদি মাটিটা ফিলিং করি, তাহলে লোডটা ডিস্ট্রিবিউটটা সুন্দর হবে এবং কমপ্লেক্সনটাও সুন্দর হবে, যাতে পরবর্তীকালে মেঝেটা বসে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই ব্যাপারটা নজর রাখতে হবে। একটু হয়তো ইট খরচ হবে, একটু হয়তো খরচ বেশি হবে, কিন্তু কাজ কিন্তু আপনার পারফেক্ট কাজ হবে, এইটুকু আমি বলতে পারি। তো এরপরে যখন আমি গাঁথনি হয়ে গেল প্লিন লেভেলে বটম পর্যন্ত, তখন আপনাকে করে নিতে হবে একটা ডিপিসি ঢেলে নিতে হবে। নেক্সট যে পয়েন্টটা, সে ডিপিসি ঢেলে নিতে হবে। ডিপিসিটা একটা 25 mm থিকনেসের মোটামুটি হয়, 1 ইঞ্চির থিকনেস এবং 1 থেকে 2 ইঞ্চির থিকনেসে হয়। তারপরে ওই একটা রেশিও আছে, সেই রেশিওতে সুন্দর একটা রেশিও আছে, সেটা রেশিওটা আমি বলে দিচ্ছি যে 1:2:4 বা 1:1:3 এই রেশিওতে আমি একটা ডিপিসি আমি করে দেবো। ছোটো পাথর দিয়ে একটা ডিপিসি করে নিতে পারেন। করে নিয়ে বা কেমিক্যাল মিশিয়ে ডিপিসিটা করে নেন। এই ডিপিসি করার কারণ হচ্ছে মাটির থেকে যে ক্যাপিলারি অ্যাকশন ইটের মাধ্যমে জলটা আসবে, পরবর্তীকালে যে দেওয়ালটা হয় সেটাতে নোনা লাগিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, বা পরবর্তীকালে এই ওয়ালগুলোকে ড্যাম করে দেওয়ার সম্ভাবনাটা থাকে, যেটা পরবর্তীকালে প্রত্যেকটা মানে মানুষের যারা আজ অনেক বাড়ি করেছেন, অনেক 5-7 বছর হয়ে গেছে, যে তাদের মাথায় একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেছে যে আমার কেন ড্যাম হয়ে গেল দেওয়ালটা, কেন আমি ঠিকঠাক করতে পারছি না। আর করার কিছু কারণ নেই, মানে যতই আমি কেমিক্যাল লাগান সেই ড্যামটা কিন্তু আস্তে আস্তে করে আস্তে বাড়ছে। তো কারণ ওই ক্যাপিলারি অ্যাকশন যত জল আসবে তত কিন্তু আপনার বিল্ডিংটা ক্ষতি করে দিচ্ছে ওয়ালটাকে। তো এই জন্যই কিন্তু ডিপিসিটা আমরা দিয়ে থাকি। কিন্তু ম্যাক্সিমাম আমরা কী করে, মিস্ত্রিরা প্লিন লেভেল পর্যন্ত গাঁথনি হয়ে গেল, একটা সোলিং করে দিল, পিসিসি একদম রাফ ঢালাই করে বা পিসিসি ঢেলে রেখে দিল, ছেড়ে দিল, ওখানে ডিপিসি ঢালো না। এটা কিন্তু কাম্য না, এটা করবেন না। আপনাকে ডিপিসিটাই আগে ঢেলে নিতে হবে। ডিপিসি ঢালার পর আপনি কিন্তু তারপরে কিন্তু আপনি ঢালার বাকি যে ফ্লোর লেভেলের ঢালাইটা সেটা করুন, তাহলে কিন্তু আপনি ড্যামটাকে রক্ষা করতে পারবেন ডিপিসির মাধ্যমে। তো এই হলো ব্যাপার। আমি প্লিন্থ পর্যন্ত জাস্ট আমি আসলাম, প্লিন্থের লেভেল পর্যন্ত। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কোন কোন বিষয়গুলো নজর দিলে আপনি কিন্তু ভালো একটা বাড়ি পেতে পারেন। প্লিন্থ পর্যন্ত আজকে পর্যন্ত এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যে কোন কোন বিষয় চেক করতে হবে। তো এরপরে যে ভিডিওটা নেক্সট পার্টে, যেটা হবে পার্ট নম্বর 2, পার্ট 2তে আমি প্লিন্থ থেকে ছাদ পর্যন্ত কোন কোন বিষয় চেক করতে হলে অবশ্যই সেগুলো নজর দিতে হবে ভালোভাবে, তবেই কিন্তু আপনি আরও সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা যেমন নলেজ করতে পারবেন, মানে গেইন করতে পারবেন নলেজটাকে, এবং বাড়িটাকেও যখন করবেন তখন সুন্দর ভালো একটা বাড়ি পেতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। যারা বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন, বাড়ি করছেন, অলরেডি শুরু করেছেন, তাদের কাছে শেয়ার করুন ভিডিওটা, যাতে তারা কিন্তু কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারে।